আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। তেনারা কি সত্যিই আছেন? কারুর মনে গভীর বিশ্বাস, কেউ আবার চরম অবিশ্বাসী। কিন্তু ভোটের জগতে ভূতেদের বিচরণ নিয়ে বাংলার রাজনীতিবিদদের মধ্যে যুগে যুগে কোনো মতানৈক্য নেই। তবে এই ভূত অন্য ভূত, ভয়ে ভোটার, ভয়ে ভুতুড়ে। এই ভুতুড়ে ভোটার কখনোই বঙ্গ রাজনীতির পিছু ছাড়ে না, সেকাল কি একাল, ও দল কি এ দল। বুধবারই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলা হচ্ছে। ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। নামে শাসক বিরোধী, কিন্তু ভুতুড়ে ভোটার নিয়ে অদ্ভুত সাদৃশ্য। আজ মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, বছর খানেক আগে বিরোধী দলনেতা ব্যাগের ওপর ভুয়ো ভোটার লেখা কাগজ ছেঁটে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। শুধু দুজনের নিশানা ছিল ভিন্ন। এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন, আমরা এটা চুরিটাকে ধরেছি। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। দিল্লি ভোটের প্রসঙ্গ টেনে ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্য সরকারের কাণ্ডজ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এই পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। এটা করেছে, এটা দিল্লিতে করেছে। দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে, সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে, এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। সুকুমার রায় লিখেছিলেন, পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। ভয়টা এখানেই, ভূতের ছানারা যদি ভোটের ময়দানে খেলতে নামে, তাহলে গণতন্ত্রটাই প্রহসনে পরিণত হবে, সে যে দলের জার্সি গায়েই খেলুক না কেন। এই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন জায়গাতেই ভারতবর্ষে উঠছে, যার সাম্প্রতিক নিদর্শন হচ্ছে মহারাষ্ট্র, যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে প্রচুর ভোটার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি খুব স্পেসিফিক্যালি ধরা হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা প্রশ্ন হতেই পারে, এখানে যদি ভিন রাজ্যের মানুষরা অনেক কাজ টাজ করেন, আগেকার দিনে করতেন, ও বিহার উত্তরপ্রদেশের মানুষ তারা তো বহুদিন ধরে আছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতিটা এমন নয় যে প্রচুর অন্য রাজ্যের মানুষ কাজ করতে আসবেন। ফলে একটা হতে পারে যে বাংলার বর্ডার থেকে ঝাড়খণ্ড বা এই সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষকে ভোটের দিন ডেকে আনা হলো এবং ভুয়ো ভোটার হিসেবে তাদেরকে নথিভুক্ত করা হলো। এটা একটা ঘটনা ঘটতে পারে যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রতিদিন যাতায়াতের বিষয় আছে, এবং সেখান থেকে আসা প্রচুর মানুষ আমাদের দেশে আছেন। তাই নিয়েই তো এনআরসি, সিএ এত আলোচনা। ফলে এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তিনি একভাবে বলেন, অন্য দল আরেকভাবে বলেন, কিন্তু ভোটারকে নিজের দলের সম্পদ হিসেবে ভাবা, তাদের কোনো সুবিধে দিয়ে তাদের কাছ থেকে ভোটটা চেয়ে নেওয়া বা তাদের কাছ থেকে জোর করে ভোটটা পেয়ে যাওয়া, এর বাইরেও যে রাজ্য এবং দেশের একটা উন্নয়নের বিষয় আছে, সেই জিনিসটা যখন রাজনৈতিক নেতারা ভুলে যান, তখন এই ধরনের আলোচনা একটা গণতান্ত্রিক সংসদীয় কাঠামোর মধ্যে একটা নির্বাচনের আগে বারবার উঠে আসে। এইখানে স্ট্যাটিস্টিক্সের নিয়মে যদি আপনি বলতে চান, তাহলে বলতে হবে দুজনেই কিছুটা করে ঠিক বলছেন, দুজনেই কিছুটা করে ভুল বলছেন। আর খুব অল্প সংখ্যক মানুষ যদি এরকমভাবে নাম নথিভুক্ত করেন, তাতে তো নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন হয় না। ফলে এই ডেন্সিটি, এই ঘনত্ব কতটা, এবং সেটা সত্যিকারের কোনো বর্ডার অঞ্চলে সীমানার কাছে পুরো নির্বাচনী ফলাফলকে বদলে দিতে পারে কিনা, সেটা অবশ্যই নজর রাখার বিষয়। পশ্চিমবাংলার রাজনীতিতে ভুয়ো ভোটারের অভিযোগ এই প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি বামেদের বিরুদ্ধে ভুয়ো ভোটার তালিকা তৈরি করার অভিযোগ এনেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিজে শাসক, অভিযোগ করছেন কেন্দ্রের শাসকের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আর উল্টো দিকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে গত ফেব্রুয়ারি মাসে, 2024 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি অভিযোগ এনেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়
সচেতনভাবে ওপার বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের নাম ভোটার তালিকায় নাম তুলছেন। ফলে সংখ্যালঘু ভোটারদের নাম তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচনকে প্রভাবিত করছে, নির্বাচনে জয়ী হচ্ছে। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন কেন, ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হচ্ছেন কেন? এটা দিল্লির জয়টা বিশেষ করে নানা ধরনের সামাজিক প্রকল্পের কাজ করার পরেও অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত হতে হলো যেভাবে, এবং অরবিন্দ কেজরিওয়ালের যে রাজনীতি তার সাথে তৃণমূলের রাজনীতির একটা সাযুজ্য আছে। ফলে অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়ের পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সতর্ক। যেখানে রাজ্যের পুরো প্রশাসনের উপর ভিত্তি করেই ভোটার তালিকায় নাম ওঠে, যে পুরো প্রশাসনটাই দলীয়করণ ঘটেছে বলে বিরোধীরা অভিযোগ করেন এবং নানা স্তর থেকে অভিযোগ, সেখানে কি করে মানে ভুয়ো লাখ লাখ ভোটার নাম উঠবে এটা বিস্ময়ের। অনলাইনের কথাও যদি বলি, অনলাইনেও কিন্তু প্রত্যেকটা ভোটার কিন্তু এমনি অনলাইনে হয় না। রাজ্য সরকারের কর্মচারীর সম্মতি ছাড়া কোনো নাম ভোটার তালিকায় ওঠার কোনো সুযোগ নেই। এমনকি রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও তিনিও কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। ফলে মানে যেখানে মূল অভিযোগ বিরোধীদের, এই সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, তারা কিন্তু ভোটে ভীষণভাবে প্রভাবিত করে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কৌশল হিসাবেই কিন্তু আগাম এই ভোটার তালিকা নিয়ে অভিযোগ করছেন, যাতে করে কেন্দ্রের ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করে রাখা যায়, যাতে মানে প্রত্যেকটা পর্বে তার নিয়ন্ত্রণ থাকে এবং কেন্দ্রীয় সরকার যাতে সামান্যতম অ্যাডভান্টেজ না নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুতুরে ভোটার তুরুপের তাস। উনি এর আগে যখন বিরোধী নেত্রী ছিলেন বারবার পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার অনেক আছে এই কথা বলতেন, এবং সেইভাবেই যে পশ্চিমবঙ্গে সায়েন্টিফিক রিগিং এই কথাটা উনি নিয়ে এসেছিলেন হচ্ছে, সেটাও তিনি বলতেন। আর আজকে যখন উনি শাসক দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তখনও তিনি ভুতুরে ভোটারের কথা বলছেন। শুধু পরিপ্রেক্ষিতটা পাল্টে গেছে। তখন ছিল সিপিএম এর জমানা, সিপিএম এর বিরুদ্ধে তিনি বলতেন, আর আজকে ওনার জমানায় উনি বিজেপির বিরুদ্ধে বলছেন। কিন্তু এই একই অভিযোগ তো বিজেপি 24 ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনে গিয়েও করে এসছে। তারাও তো বলেছে যে 16 লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে ফেক ভোটার, এবং এদের অধিকাংশই হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসা। এই দীর্ঘদিন ধরে 11 সালের পর থেকে যে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, তাতে ভুয়ো ভোটার, তার বেনিফিশিয়ারি কে হয়েছে? এই যদি ভুয়ো ভোটার 16 লক্ষ ভোটারের কথা যেটা বিজেপি বলছে, যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে তার বেনিফিশিয়ারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল, তার বেনিফিশিয়ারি বিজেপি হয়নি। তাহলে বিজেপি এই যে অভিযোগ তুলছে, সেই অভিযোগটাকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে ইলেকশন কমিশনের দেখা দরকার, এবং তার মধ্যে থেকে আমরা ভোটাররা চাই একটা সঠিক যোগ্য তালিকা বেরিয়ে আসুক। অর্থাৎ ভুতুরে ভোটার নিয়ে এখন জোর বিতর্ক। যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। নতুন বছর, নতুন ভোট, কিন্তু 2025 পুরনোর বহু আগে থেকেই কি বাংলার মাটিতে পুরনো লাইনেই হাঁটতে শুরু করে দিল তৃণমূল এবং বিজেপি? তৃণমূল কি হাতিয়ার করতে চাইছে বাঙালি অস্মিতাকে, আর গেরুয়া শিবিরের অস্ত্র সেই হিন্দুত্ব এবং মেরুকরণ? প্রশ্নগুলো উঠছে তার কারণ বিহারের লোকেদের নাম তুলছে অনলাইনে এই মন্তব্য করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন তার লক্ষ্য কারা। আবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার জন্য রাজ্য বাজেটে 5,602 কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতিও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনৈতিক হাতিয়ারে ঈশান দিলেন। তবে এবারই প্রথম নয়, অতীতে কখনো ভোটের প্রচার হোক কিংবা হকার ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে বহিরাগত ইস্যু। অনেক অজানা লোক, কালকে আমি শুনেছি উত্তরপ্রদেশের 10 জন লোক কন্টাইতে এসে লুকিয়েছিল, তারা ধরা পড়েছে। প্রচারের পরেও থাকতে পারে না যে ভোটার নয়। আমাদের খাবে, আমাদের করবে, গুন্ডামি মস্তানি হবে না। রামনবমীতেও বিহার থেকে গুন্ডা এনে অশান্তি পাকানো হয়েছিল বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। বাইরের বিহার থেকে গুন্ডা নিয়ে আসছে, বিহারের সব মানুষ তো গুন্ডা নয়। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই।
ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে দেগে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভোটের বহু আগে থেকেই বাঙালি যাত্রাভিমান উস্কে দেওয়ার কৌশলকে কি হাতিয়ার করতে চাইছে তৃণমূল? উনি 7 নম্বর ফর্মে অবজেকশন দিন না, উনি 7 নম্বর ফর্মে অবজেকশনটা দিন, তারপরে বুঝে নেব আমরা। ওনাকে বলুন না, ওনার ক্ষমতা থাকলে 7 নম্বর ফর্মে অবজেকশন দিন। পশ্চিমবাংলায় যারা বুথ লেভেল অফিসার হন, যারা 6, 7, 8, 8-এর ক নেন বিএলও, তো 80% কন্ট্রাকচুয়াল লোক এবং ওনার লোক অবৈধ লোকরা 80%। তা সেখানে জমা করুন না আপনাদের লোকদের দিয়ে 7 নম্বর ফর্মে। হিন্দুরা এসব কাজ করে না, কোনো হিন্দু অবৈধ কাজ করে না। কেউ চেনে না, এসে ভোট দিয়ে চলে গেল, এক জায়গায় ভোট দিয়ে আরেক জায়গায় চলে গেল, ভুয়ো ভোটারের নাম করে। এইটাই এ রাজ্যের তৃণমূল করে যাচ্ছে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে বিজেপি, যেটা দিল্লিতে করেছে বিজেপি, ঠিক সেইটা আমাদের রাজ্যে তৃণমূল করেছে। কিন্তু এটা বলার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন আমরা যেটা বলছিলাম সেটা, ভুয়ো ভোটার ভর্তি। তাহলে ভুয়ো ভোটারের ভোটে ভুয়ো সরকারের ভুয়ো মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বিজেপির মেরুকরণের রাজনীতি এবং তৃণমূলের বাংলা লাইন দু দলের কাছে পরীক্ষিত এবং পুরনো, কিন্তু 2026-এ কোন লাইন কাকে ডিভিডেন্ড দেবে তা তখনই বোঝা যাবে। আমাদের রাজনীতিটা যেভাবে চলে, একটা খারাপের প্রসঙ্গে তো একটা খারাপের কথা আসেই। অর্থাৎ যখন আমাদের রাজনীতি নিয়ে কোনো একটা পশ্চিমবঙ্গে খারাপ ঘটনা ঘটে, তার তুলনা তো সবসময় তার সঙ্গে যখন আমরা করতে যাই তখন বিহার উত্তরপ্রদেশের কথা আসে। এবার এইটা আরেকটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা, যেটা হচ্ছে যে আমরা যখন অন্য রাজ্যের কথা বলছি তাদের থেকে আমরা ভালো বলার চেষ্টা করছি, সেই জায়গায় আমরা বাঙালিদের যে যাত্রাভিমান, আমরা যে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বুকে বাঙালিদের যে একটা সুরক্ষা দিচ্ছেন বা প্রোটেকশন দিচ্ছেন বর্তমানের তৃণমূল শাসিত রাজ্য সরকার, এই একটা জায়গা পাওয়ার বা বোঝার চেষ্টা করছি আর কি। এখানে কি হতে চলেছে সেটা যে সামনে আর 1 বছর পরেই তো বিধানসভা নির্বাচন, সেই জায়গায় একটা তো ভোটের ভাগ আছেই সংখ্যালঘু সংখ্যাগুরু দিয়ে, এর সঙ্গে বাঙালি অবাঙালি ভাগটার বিষয়টা কিন্তু অনেক সময়ই সামনে উঠে এসেছে বিভিন্ন কথায় বার্তায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি হিসেবে তাদের যে ভাবনা, তাদের যে অস্মিতা, সেই জায়গাটাকে যদি চাগিয়ে দেওয়া যায়, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগের জায়গাটা, যে সেখানে একটা হিন্দি জাতীয় বাদের বিষয় আছে, তাদের একটা চাপিয়ে দেওয়ার বিষয় আছে, সেই জায়গায় কিন্তু বাঙালি জাত্যাভিমান আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে ভোট বাক্স, সেই জায়গায় সুবিধে করে দিতেই পারে। তৃণমূল কংগ্রেস বাঙালির সংস্কৃতি রক্ষার জন্য একেবারেই মানে উপযুক্ত দল, আর বিজেপি মোদি অমিত শাহরা বহিরাগত, গুজরাটি, বিহারি, উত্তরপ্রদেশ, এই ভাবনা কিন্তু 2021-এর নির্বাচনে এনে বাঙালি জাতীয় অভিমানকে, জাত্যাভিমান যেটাকে আমরা বলি, সেইটাকে কিন্তু তিনি উস্কে দিতে পেরেছিলেন। এবং বিজেপি যে একটা বহিরাগত দল, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ফলে সেই 21-এর ডিভিডেন্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আছে। 2026-এর নির্বাচন আর কয়েক মাস পরেই নির্বাচন, ফলে আবারও নতুন করে বাঙালি জাতীয়তাবাদী অভিমান, বাঙালি জাতীয়তাবাদী ভাবনা এবং বিজেপি বাংলা জাতীয়তাবাদী ভাবনার সাথে মানানসই দল নয়, বহিরাগত দল, এটা আবার নতুন করে উস্কে দেওয়ার জন্যই কিন্তু বিহার বা উত্তরপ্রদেশের সাথে বাংলার তফাৎ কোথায় সেটা স্পষ্ট করে তুলে ধরবার চেষ্টা করছেন। এটা উপজাতীয়তাবাদের ভাবনা উস্কে দিয়ে বাঙালি সেন্টিমেন্টকে প্রভাবিত করে নির্বাচনে জয়ের কৌশল বলা যায়। সব মিলিয়ে ভোটের বহু আগে থেকেই বেজে উঠল দামামা। যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিহারিদের নাম তোলা হচ্ছে, ভয়ঙ্কর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে তার অভিযোগের আঙুল বিজেপির দিকে এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভিন রাজ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে সেদিকে তার নজর নেই কেন? কিছুদিন আগে কেরল থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাজিকে, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। কিন্তু গ্রেপ্তার হওয়ার পর দেখা যায় পশ্চিমবঙ্গে একটি নয়, 2টি পৃথক বিধানসভার 2টি ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছে সে। একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, আরেকটি নওদায়। তার ভিত্তিতে পাসপোর্টও বানানো হয়ে গেছে।
আপনি যে কোনো একটা বুথের ভোটার লিস্ট দেখুন, 30, 35, 40 জন মানুষ যারা মৃত, 25-30 জন মানুষ যাদের কেউ চেনে না, এক একটা বুথে অ্যাভারেজে 60, 70, 75 মানে নাকি ভুয়ো ভোটারের নাম করে এইটাই এ রাজ্যের তৃণমূল করে যাচ্ছে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে বিজেপি, যেটা দিল্লিতে করেছে বিজেপি, ঠিক সেইটা আমাদের রাজ্যে তৃণমূল করেছে। বিভিন্ন রাজ্যে যারা ধরা পড়ছেন বাংলাদেশি জঙ্গি, তাদের সমস্ত পশ্চিমবঙ্গে ভোটার আছে এবং এর সূত্রপাত হয়েছে আনসারুল বাংলার যে 7 শেখ ধরা পড়েছিল হরিহরপাড়া থেকে, যে খাজেরি মাদ্রাসা চালিয়েছে 1.5 বছর, সেইখান থেকে সূত্রপাত। হাজার হাজার এই ধরনের অবৈধ রোহিঙ্গা, মুসলমান এবং জঙ্গি সংগঠনের লোকেরা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে গেছে। এটা ওনার ভোট কৌশল। বাঙালির জাত্যাভিমানকে উনি কিছুতেই আর নিজের পক্ষে আনতে পারবেন না, কিন্তু উনি এটা বুঝে গেছেন যে উত্তরপ্রদেশ বা বিহারের লোকেরা এই ভুলটা কখনো করবে না, যেটা পশ্চিমবঙ্গের মানুষকে উনি ভুল বোঝাতে সক্ষম হচ্ছেন। তাদেরকে যেভাবে ভুল বুঝিয়ে ভোট বাক্সে পরিণত করা যাচ্ছে, কিন্তু বিহার ইউপির মানুষদের সেই ভুলটা এত সহজে বোঝানো যাচ্ছে না। তাই স্বাভাবিকভাবে উনি বিহার এবং ইউপির মানুষদেরকে আইসোলেট করে দেওয়ার জন্য দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি 1-2 দিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাব, পরিষ্কার কথা। আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবাংলায়। আমরা এতদিন ধরে চিৎকার করছি অনুপ্রবেশকারীদের ব্যাপারে, জঙ্গিদের ব্যাপারে। আজ পর্যন্ত রাজ্য একটাও জঙ্গির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবাংলা জঙ্গিদের একটা আঁতুর ঘর। এত কিছু জানার পরেও সরকার পুরোপুরি মুখ ঘুরিয়ে রয়েছে এবং পুলিশের ওপর ইনস্ট্রাকশন আছে যে কোনো ব্যবস্থা না নেওয়ার, যার জন্য এই রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 2024-এর 18 সেপ্টেম্বর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গের ঠিকানায় জাল ভোটার কার্ড তৈরি করেছে তারা। আর এখানে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে, তাদের নজরদারি নিয়ে, কর্মপদ্ধতি নিয়ে। তারা 3 রকম সাহায্য পাচ্ছে, এটা জানানো দরকার আছে। একটা সাহায্য হচ্ছে যারা ঢুকছে অনুপ্রবেশকারী, একটা হচ্ছে তারা সোশ্যাল একটা হেল্প পাচ্ছে। সোসাইটির এখানকার লোকজন যারা তাদেরকে সাহায্য করছে, তাদেরকে আধার কার্ড, রেশন কার্ড, তারপরে প্যান কার্ড এগুলো করতে সাহায্য করছে। আরেকটা হেল্প হচ্ছে ইকোনমিক হেল্প, ফিনান্স, আর আরেকটা হচ্ছে রাজনৈতিক হেল্প। ভোটার তালিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন জায়গাতেই ভারতবর্ষে উঠছে, যার সাম্প্রতিক নিদর্শন হচ্ছে মহারাষ্ট্র, যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে প্রচুর ভোটার বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি খুব স্পেসিফিক্যালি ধরা হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা প্রশ্ন হতেই পারে, এখানে যদি ভিন রাজ্যের মানুষরা অনেক কাজ টাজ করেন, আগেকার দিনে করতেন, ও বিহার উত্তরপ্রদেশের মানুষ তারা তো বহুদিন ধরে আছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতিটা এমন নয় যে প্রচুর অন্য রাজ্যের মানুষ কাজ করতে আসবেন। ফলে একটা হতে পারে যে বাংলার বর্ডার থেকে, ঝাড়খণ্ড বা এই সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষকে ভোটের দিন ডেকে আনা হলো এবং ভুয়ো ভোটার হিসেবে তাদেরকে নথিভুক্ত করা হলো, এটা একটা ঘটনা ঘটতে পারে। আর অন্যদিকে এটাও খুবই সাধারণ ঘটনা যে আমরা জানি যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রতিদিন যাতায়াতের বিষয় আছে এবং সেখান থেকে আসা প্রচুর মানুষ আমাদের দেশে আছেন, তাই নিয়েই তো এনআরসি, সিএ এত আলোচনা। ফলে এই ধরনের জায়গায় যে প্রচুর ভোটার থাকতেই পারেন যারা সঠিকভাবে ভারতের নাগরিক কিনা, সেই প্রশ্ন উঠবে। তৃণমূল কংগ্রেস ভোটার তালিকার মধ্য দিয়েই বড় ধরনের জালিয়াতি করছে, এই অভিযোগ শুভেন্দু অধিকারী স্বয়ং করেছিল। ফলে রাজ্য রাজনীতিতে যদি দেখো, শাসক বিরোধী একই অবস্থান, যে ভুয়ো ভোটার এখানে কিন্তু রয়েছে। এবং আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার আছে। পশ্চিমবাংলার রাজনীতি হলো পেশা, ফলে এখানে রাজনীতি করে হাজার হাজার মানুষ বাঁচেন। তিনি পঞ্চায়েত স্তর থেকে পুরসভা, বলে রাজনীতি এখানে যেখানে পেশা, যেখানে শিল্প নেই, কর্মসংস্থানের অভাব, সেখানে রাজনীতি পেশার উপর ভিত্তি করে যদি চলে, তাহলে সেখানে যে কোনো সব ধরনের তৎপরতা থাকবে জালিয়াতির। তাতে ভুয়ো ভোটার তালিকার তৎপরতাও আছে। আজকে শাসক যারা আছে তারা হয়তো একটু বেশি সুযোগ পান, আগামী দিন যারা বিরোধী থেকে শাসক আসবেন তারাও সেটা ব্যবহার করবেন। এই একই অভিযোগ তো
বিজেপি 24 ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনে গিয়েও করে এসছে। তারাও তো বলেছে যে 16 লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে ফেক ভোটার, এবং এদের অধিকাংশই হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিহার, উত্তরপ্রদেশ থেকে ভোটার নিয়ে এসে ভুয়ো ভোটার তৈরি করবে, আর বিজেপির অভিযোগ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভুয়ো মানুষ, অনেক ফেক লোক তারা এখানে এসে ভুয়ো ভোটার তালিকায় ভুয়ো ভোটার হিসেবে পশ্চিমবঙ্গে থেকে গেছে। ভুয়ো ভোটার নিয়ে যেমন তরজা চলছে, তেমনি বাজেটের প্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্যের বাকযুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও তৃণমূল সরকারকে ধারালো আক্রমণ শানালেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাল্টা জবাব ফিরিয়ে দিল তৃণমূলও। দুপক্ষের বাকযুদ্ধে ধুমধুমার বাঁধল সংসদের উচ্চকক্ষে। মোদী সরকারের বাজেট পেশের পর থেকেই তা নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবার লোকসভায় এ নিয়ে পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন নির্মলা সীতারামন। বৃহস্পতিবার রাজ্যসভাতেও একই পথে হাঁটলেন তিনি। Complaints of irregularities in the implementation of PM Awas Yojana, including a selection of ineligible households for Awas Plus 2018 list, removal of eligible households, branding violations were received. Similar things have happened about Manrega also. Sir, the people of Bengal are survivors, and I'm sure they will get over the obstruction which has been imposed by the party. But on the specific concern, please, the specific issue which was raised by Shri Saket Gokhale also further said not a single rupee was given to West Bengal. Moreover, the centre has not even included any tourism site from Bengal in these schemes. It was said during the question hour. What was Gajendra Singh Shekhawat's facts, sir? He said, we reached out to the government of West Bengal 4 times in writing and even spoke personally to its representatives, requesting them to submit project proposals. Despite our repeated efforts, no proposal was ever sent by the state. West Bengal's own administration is failing to act. কেন্দ্রীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে মুখ খুলতেই পাল্টা সরব হন তৃণমূল সাংসদরা। Matters without prior notice, I'm reading, nothing should be said derogatory about a state government. That is a rule. No, sir. Wait, that's a ruling. That's a ruling. Now my question. Sir, 239, my question. Yes. I have a pointed question to the finance minister. Pointed question. Yes. Pointed question. Please. 7,000. Please. Pointed question. You answer me yes or no. 7,500 crores owed to Manrega for Bengal. 99.2 compliance has been met. Where is the money for Manrega and Awas Yojana? Where is the money for Manrega and Awas Yojana? Don't mislead the House. এ নিয়ে আবার কটাক্ষ ছুঁড়ে দেন জেপি নাড্ডা। তারপরেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জারি রাখেন তৃণমূল সাংসদরা। Against any state government has been said. Yes. They are trying to politicize the issue. You raise issues and you try to give an impression that something injustice is being done to a state. Is this a fish market? Are you making it a fish market? Are you making a fish market now? You don't have even the decency. Nothing derogatory has been said against any state government. Number one. Number two, they have raised issues that they are not getting justice to the respective states. The Union Finance Minister is answering one by one the issue how Government of India and Modi government has given more than justice to their states, and how the corrupt government of West Bengal is not responding to the fiscal laws and rules. যে টাকাটা যেন আমরা দিচ্ছি, এটা তো দয়ার টাকা নয়, আমাদের হকের টাকা। আর যে কথাটা আমরা খুব স্পেসিফিক্যালি 3টে জিনিস জানতে চেয়েছি। আমাদের তো আমরা একদম 1, 2, 3 আমরা জানতে চেয়েছি আমাদের রাজ্যের মানুষ 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে 15 দিনের বেশি টাকা আটকানো যায় না। 21 সালের পর থেকে আটকে রেখেছেন গায়ের জোরে। শুধুমাত্র রেগায় যে শ্রমিক কাজ করেছেন
তারা হচ্ছে 7,500 কোটি টাকা পান, আর কমপ্লায়েন্স 99.2% কমপ্লায়েন্স জমা দেওয়া হয়েছে। এই যে টাকা আটকে রেখেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 21 সালের পর আবাসের টাকা দেওয়া হয়নি, রাজ্যের পকেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ওরা আটকে রেখেছে। এই টাকা ওদের টাকা নয়, এটা দয়া দাক্ষিণ্য ভিক্ষার টাকা নয়, আমাদের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। 7,500 কোটি টাকা রেগার, আবাস যোজনায় 1 পয়সা দিচ্ছে না। 28 লক্ষ মানুষের হাতে বাংলার বাড়ি তুলে দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এরপর তৃণমূল সহ বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। তা নিয়েও ফের কটাক্ষ ছুড়ে দেন জেপি নাড্ডা। हम लोग देखा करते थे कि क्रिकेट के मैच में जब टीम हारने लगती थी तो विकेट उखाड़ करके चल देती थी। मुझे अपना बचपन याद आ गया कि इतने जिम्मेवार पार्टी जो यहाँ हम 90 स्पीकर्स को सुने, उनके एक एक बिंदुओं को ध्यान में लेकर के वित्त मंत्री महोदया तैयारी करें और उसका जवाब दें, और जवाब जब सुनने की हिम्मत ना हो तो विकेट उखाड़ करके चल दे। এখানে আমাদের সুযোগ আছে, ওদের সরকার, ওনাদেরই দেখাচ্ছে, ওদেরই মাইক চালু থাকছে। মানে মাস মিটিং হতে পারে, জনসভা হতে পারে, পথসভা হতে পারে, টিভির বাইট হতে পারে, সন্ধ্যাবেলার টক শো হতে পারে, এমনকি পার্লামেন্টের ভেতরের ডিসকাশনও হতে পারে। ভোটের রেজাল্ট এগুলো কোনোখানেই বেরোয় না, পার্লামেন্টের ভেতরেও ভোটের রেজাল্ট বেরোয় না। ভোটের রেজাল্ট বেরোয় ইভিএমে। 2011, 2016, 2021 এবং সমস্ত নির্বাচন বাংলার মানুষ যেভাবে ভোটের রেজাল্ট বাংলার মানুষ বার করেছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, নিশ্চিন্ত থাকুন। 2026 বিধানসভার ভোট আছে, বাংলার মানুষের রায় বেরোবে। তার আগে নাড্ডাজিও নিশ্চয়ই অনেকবার যাবেন, যেরকম এর আগেও প্রতিবার গেছেন। এর আগে মঙ্গলবার লোকসভাতেও তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন নির্মলা সীতারামন। তিনি অস্ত্র করেন এ রাজ্যে ওঠা দুর্নীতি এবং প্রতারণার অভিযোগকে। Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. বুধবার রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। आगे सामलाते बोलूं, अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, अब स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের। 2026 বিধানসভা নির্বাচনের আগে বুধবার তৃণমূল সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। সেই বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদী সরকারের অর্থমন্ত্রী। Meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Industrial powerhouse, Bengal was industrial powerhouse. 24% share when in 1947 during independence Bengal had 24% share in manufacturing. Today it has 3.5% share. Bengal's per capita income
growth lags behind the national average. For the last 20 years, per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. নির্মলা সীতারামন একটা মন্ত্রী, বিত্তমন্ত্রী, ফিনান্স মিনিস্টার পার্লামেন্টে বলছেন, ওনাকে প্রমাণ দিয়ে বলতে হতো। এসব কথা তো আমরা বাইরের মেঠো রাজনীতিতে শুনি। মেঠো রাজনীতিতে মঞ্চের উপর দাঁড়িয়ে বলছে, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন কি করে? প্রমাণ করতে পারবেন? একটা করতে পেরেছেন এতদিন। বিজেপি দাবি করে তৃণমূল সরকার দিশাহীন, কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মসংস্থান তৈরি তার সরকারের প্রধান লক্ষ্য। No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে। এই বাকযুদ্ধের আবহেই অপরাজিতা বিল নিয়ে এদিন রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তৃণমূল। অবস্থান, অবরোধ, অনশন, রাত দখল থেকে দ্রোহের কার্নিভাল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া, আলোড়িত হয়েছে রাজ্য ও গোটা দেশ। তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পর প্রবল চাপের মুখে রাজ্যে পৃথক ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতো গত বছরের 3রা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 পেশ করে রাজ্য সরকার। বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের 11 জনের প্রতিনিধি দল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন ছাড়া দলে ছিলেন তৃণমূলের 9 জন মহিলা সাংসদ। আমরা সকলে 11 জনের সদস্য প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম রাজ্যসভা এবং লোকসভা থেকে। আমরা সকলে মিলে এই বিলটি যাতে পাস হয়, যেটি পড়ে আছে এখনো পর্যন্ত মাননীয় রাষ্ট্রপতির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা সকল সদস্যগণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে এই আর্জি জানিয়েছি যাতে বিলটি সম্পর্কে তিনি যথাযথ ব্যবস্থা নেন। মাননীয় রাষ্ট্রপতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে তিনি গোটা বিষয়টা শুনেছেন। তিনি উদ্বিগ্ন মনে হয়েছে আমাদের। তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করবেন এবং দেখবেন। অপরাজিতা বিলে ধর্ষণ করে খুনের মতো ঘটনায় মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ডে সাজা রয়েছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দ্রুত বিচার পর্ব শেষ করা ও ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তি এই বিলের লক্ষ্য। যদিও আরজি করে নিহত চিকিৎসকের বাবা মায়ের প্রতিক্রিয়া, এই বিল আইওয়াস ছাড়া কিছুই নয়। আমার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় থাকা অবস্থাতেও যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটা উচিত ছিল না। সেখানে যেমন বলা যায় 7 দিনের মধ্যে শাস্তি দেওয়া হবে। এবার 7 দিনের মধ্যে লোয়ার কোর্ট শাস্তি দিল, হাইকোর্টে গিয়ে তো সে আবার 2 বছর জেলে রাখতে হবে, সুপ্রিম কোর্টে গিয়ে আবার 3 বছর। বিলটা আইওয়াস, কিন্তু বিল আসুক, বিল পাস হোক। উনি 7 দিন বলছেন, আমি তো আজকে 6 মাসেও জানতে পারিনি আমার মেয়ের সঙ্গে কি ঘটেছিল। এর জন্য দায়ী কে? এর জন্য আমরা দায়ী করব আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, যেহেতু আমার মেয়েটা স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিল। যদি প্রশাসন নিষ্ক্রিয় হয়, বিল এনে কি হবে? আমাদের পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী, সেই আমাদের মুখ্যমন্ত্রী। তাই আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। উনি আমাদের সুরক্ষা ঠিকঠাক দিতে পারছেন না অভিভাবক হিসাবে। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগ। প্রশ্নের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা। সরকারই যদি প্রমাণ লোপাট করে তাহলে কড়া আইন এনে কি হবে? তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দেখুন, এটা একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকবে?
সেখানে কিভাবে আইন লাগু করা যাবে, কারণ সরকারই তো প্রমাণ লোপাট করছে। তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন, সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু তারপরেও ধর্ষণ খুনের অভিযোগের পাহাড় জমছে রাজ্যে। কবে বন্ধ হবে এমন ঘৃণ্য ঘটনা, কবে সুরক্ষিত হবে নারী নিরাপত্তা, প্রশ্নটা থেকেই যাচ্ছে। একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্যে একজোট সকলেই, তখন মোহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতনের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়িঘর, দোকানপাটে, যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছে তাই করছে তারা, হিন্দুদের ওপর আক্রমণ করছে, আবার মাজারও ভাঙছে। কখনো বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে, কখনো অভিনেত্রীদের শোরুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে ক্রেন, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে, আগুন দিচ্ছে, লুট করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করছে। প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনাপ্রধান কারো বাড়িকে রেয়াত করছে না। আর সব দেখেও শান্তির দূত মোহাম্মদ ইউনূস চুপ। যারা তাণ্ডব করছে তাদের ধরার পরিবর্তে যাদের ওপর হামলা হচ্ছে তাদেরকেই ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে তার সরকার। নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারানোর পর বিশ্ব সমাজে চরম অস্বস্তিতে তিনি। আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতে শেখ হাসিনার আমলে নানা ভয়ঙ্কর কাণ্ড যেখানে ঘটত বলে অভিযোগ, সেই আয়নাঘরে পৌঁছে গেলেন মোহাম্মদ ইউনূস। একের পর এক ছবিও প্রকাশ করল অন্তর্বর্তী সরকার। আলো আধারি কুঠুরি, ছোট্ট ছোট্ট খুপড়ি, ঘরে জানলা নেই, আলো বাতাস আসা যাওয়ার রাস্তা নেই, কোথাও ঘরের মধ্যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার। অভিযোগ, শেখ হাসিনার আমলে কেউ তার সরকার বা আওয়ামী লীগের বিরোধিতা করলে তাদের বিনা বিচারে আটকে রাখা হতো এই আয়না ঘরে। আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ বললে 700, কেউ বললে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। তবে মোহাম্মদ ইউনূসের দফতরের তরফে প্রকাশ করা ছবি ঘিরে নানা প্রশ্নও উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে কোথাও নতুন তোয়ালে ঝুলছে, কোনো ঘরে নতুন পাখা। অনেকেই প্রশ্ন তুলছেন, যে চেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠছে, সেখানে বিদ্যুতের সংযোগ কোথায়? এটা খুব হাস্যকর একটা বিষয়। অবৈধ সরকারের অধীনেই র্যাব প্রধান বলছিলেন যে আয়নাঘর বলতে কিছু নাই, এখন আবার এই র্যাব অফিসে আয়নাঘর তারা দেখাচ্ছে। এবং হাস্যকর বিষয় আপনারা জানবেন যে দেখবেন যে তারা আয়নাঘরে যদি কিছু জিনিসপত্র দেখাচ্ছে, এগুলো খুব হাস্যকর বিষয়। যেমন একটা স্টিল চেয়ার তারা দেখাচ্ছে, তারা বলছে যে এটা ইলেকট্রিক চেয়ার, যদিও ইলেকট্রিক চেয়ার কোনো সময় স্টিলের হয় না। তো আয়নাঘরের বিষয়টা পুরোই একটা বনোয়ার বিষয়, আর তারা এই 6 মাস লাগালো তারা এটা বানাইতে। ভাইরাল ছবিতে কোথাও দেখে মনে হচ্ছে সেখানে সদ্য কোনো নির্মাণ হয়েছে। এই প্রেক্ষাপটে অনেকে এই প্রশ্নও তুলছেন, পুরোটা কি ইউনূস সরকারের সাজানো? তার জমানায় হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘিরে বিশ্বজুড়ে যে সমালোচনার ঝড় উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই কি এই কৌশল? এটা একটা মুখরোচক গল্প কাহিনী, ভিন্ন কিছু না। এটা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অনির্বাচিত অসাংবিধানিক ডক্টর ইউনূস সরকারের অধীনে এটা নানাভাবে এই অপপ্রচার, মুখরোচক গল্প, রোমহর্ষক কথাবার্তা মিলিয়ে একটি রম্য কাহিনীর মতোই এটা মানুষের ভিতরে নানাভাবে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সাজানো গুছানো একটি বানানো একটি জিনিস বাস্তবতার সাথে
কোনো মিল আছে বলে আমরা মনে করি না। দেশের মানুষের কাছ থেকে তারা সম্পূর্ণরূপে তাদের আস্থা হারিয়েছে। এ কারণে তারা মানুষের কষ্ট লাঘবের চেষ্টা না করে, আইনের শাসনের উন্নয়নের চেষ্টা না করে তারা আয়না ঘর নিয়ে তারা দৌড়দৌড়ি করতেছে। তবে মোহাম্মদ ইউনূস সরকার যতই নজর ঘোরানোর চেষ্টা করুক, তার জমানাতেও হিন্দুদের ওপর কি হয়েছে তা এবার ফাঁস করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতরের রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিহাসকে মুছে দেওয়ার মৌলবাদীদের চেষ্টা আমাদের কাছে বামিয়ানের বুদ্ধমূর্তি ভেঙে দেওয়ার থেকে এটা কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে মৌলবাদের উল্লাস, এই উত্থান, এই ভ্যান্ডালিজম, এই মবক্রাসি, এটা আমাদের দেশের পক্ষে, ভারতের পক্ষে এবং স্পেসিফিক্যালি এই রাজ্যের পক্ষে যেটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা, কতটা বিপজ্জনক। এটা একটা সাংঘাতিক জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে সীমানাটা সেটা 4000 কিলোমিটারের উপরে। পাকিস্তানের সাথে আমাদের এতটা নেই, আর চীনের সাথেও নেই, কিন্তু এটা সবথেকে বড় সীমানা। এবার সেটা যদি এখন যেটা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিল সেই জায়গায় চলে যায়, তাহলে আমাদের দেশের অনেকটা রিসোর্স, মানে অর্থ বলুন, আপনি সেনাবাহিনী বলুন, তাদেরকে লেগে যাবে এই সব কাজ করতে ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে। সেটা চিন্তার বিষয় না, ভারত ম্যানেজ করে না একদম। পাশাপাশি যে জায়গাটা আমি অডিওটা অতটা বাড়াতে পারিনি, সেটা হচ্ছে একটা অংশ ভাঙা হচ্ছে বাড়িটার, ওখানে রাজনৈতিক স্লোগান উঠছে না, ধর্মীয় স্লোগান উঠছে। হ্যাঁ, ধর্মীয় স্লোগান ছাড়া ওটাতে রেস করাবার পরে আইসিসের ফ্ল্যাগ ছিল একদম, আর হিজবুত তাহরিরের ফ্ল্যাগ লাগানো হয়েছে ওটাতে। সো এটা যে উগ্র মৌলবাদীদের কাজ, এরা কি করছে এখানে, কিন্তু আমি এই বৈষম্য বিরোধী ছাত্রদের দেখছি অ্যাজ এ পাপেট, মানে ওরা ফেসে গেছে বা ওরা ফাঁদে পা দিচ্ছে। এটা মোরাললেস, এটা জামাত শিবিরের কাজ। তারা চাইছে যে এদেরকে এখন ঢাকার রাস্তায় প্রকাশ্যে মিছিল করে, তারা একদম জিহাদিরা মিছিল করছে, এবং আস্তে আস্তে বাংলাদেশ পাকিস্তানের মতো একটা টোটাল জিহাদি স্টেট হয়ে যাচ্ছে, বা সিরিয়ার মতো বলতে পারেন আপনি হচ্ছে। সেটাতে আমাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, কারণ বাংলাদেশ যে প্রগ্রেসের পথে চলছিল ওটা আমাদের জন্য ভালো ছিল। পাকিস্তানের কথা হচ্ছে, আমি বলছি স্লোগানটা লক্ষ্য করবেন, মুজিববাদ চলবে না, জিয়াবাদ চলবে না, অর্থাৎ কি বাকি থাকলো যে মৌলবাদ চলবে এবং বরবাদটা চলবে। আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু পাকিস্তানের কথা হলো, আমি একটা একেবারে স্পেসিফিক উদাহরণ দিই। এই ইউনূস সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন কোট আনকোট যে পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর একেবারে বার্তা দিয়ে বলছেন যে ভারতের সঙ্গে একটা অস্বস্তিত্ব সৃষ্টি হয়েছে, পাকিস্তানের সঙ্গে আলাদা করে খারাপ সম্পর্ক করার কোনো মানে নেই। এই যে ঘটনা হলো যে এই ধানমন্ডির বাড়িটা ধ্বংস হয়ে গেল 32 নম্বর ধানমন্ডি রোডে, তারপর ডিফেন্স পাকিস্তান নামে একটি সোশ্যাল মিডিয়া, এটা অবশ্য পাকিস্তানি সেনার অফিসিয়াল অ্যাকাউন্ট নয়, কিন্তু খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে বিপ্লবীরা, মানে রোম্যান্টিসাইজ করা হচ্ছে যে কিভাবে ধ্বংস করে দিল। অর্থাৎ মৌলবাদীরা এই ঘটনায় কতটা খুশি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এইসব সোশ্যাল মিডিয়া উইং। একটা আনপ্রোটেক্টেড মিউজিয়াম, রক্ষা করার কেউ নেই, সেটা গিয়ে আমি ভেঙে দিলাম। সঙ্গে কি নিলাম? সরকারের জেবিসি। আমি যদি আন্দোলন করি আমি নিজেরাই সেখানে ঢুকবো, সরকারের দেওয়া জেবিসি নিয়ে ভাঙার চেষ্টা করলাম। আর কি নিলাম? পতাকা, যে পতাকা ডিজাইন করেছিলেন, প্রথম তুলেছিলেন শেখ মুজিবুর রহমান। একদম। সুতরাং বোঝাই যাচ্ছে তাদের হতাশাটা কোথায়, তারা কি চাইছে, ক্লিয়ার নয়। মানে 54 বছরে একটা মেরু কার্যত অন্য মেরুতে চলে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে সরকার নীরবে আছে কেন? তারা দেখছে যে এর মাধ্যম দিয়ে একটা মৌলবাদ, যেটা আপনি বলতে চাইছেন, উনি বললেন মৌলবাদ তৈরি হচ্ছে। সেই মৌলবাদ যখন দেশে এক নানান সমস্যা, আর্থিক সমস্যা, মানে ভেরি হাই রেট অফ ইনফ্লেশন, চাকরি যেগুলো ছিল যে গেছে, সরকারি চাকরি ছাড়া মানে ডিসেন্ট ডেভেলপমেন্ট কোথাও ঘটছে না, এই জায়গায় দাঁড়িয়ে মানুষের হতাশাটা থেকে মানুষকে মুখ সরিয়ে নয়, মৌলবাদের মাধ্যম দিয়ে মানুষকে যদি একটা ঐক্যবদ্ধ করা যায়। দেখো যে আমাদের এই ধর্মনিরপেক্ষ সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান সবচেয়ে দায়ী। আমরা যেদিন একটা মৌলবাদী সংবিধান পাবো সেদিনই বোধহয় মুক্তি লাভ করবো। এটা হচ্ছে 2 নম্বর। কিন্তু পরপর দেখুন, 71-এর স্বাধীনতা মানি না স্লোগান উঠছে, 72-এর সংবিধান মানি না স্লোগান উঠছে, জাতির জনক হিসেবে মুজিবকে মানি না স্লোগান উঠছে, এক সুরে জামাতের কণ্ঠে। দেখুন, জামাত ব্যাপারটা বুঝতে হবে যে এখানে ছাত্র একটা মাত্র শিখণ্ডী মাত্র, একদম জামাত এখানে রয়েছে। জামাত মানে হচ্ছে আইএসআই এর যাবতীয় অস্ত্র শস্ত্র প্ল্যানিং রয়েছে, ডিপ স্টেটের পয়সা রয়েছে, এবং ছাত্রদেরকে শিখণ্ডী খেলা করে চলো চলো এই বাড়িটা ভেঙে দাও, এই মুজিবের জন্যই আজকের এই আমাদের দুরবস্থা। এর যা অবশিষ্ট আছে। হাতি চলে বাজার, কুত্তা বউকে হাজার,
ঠিক আছে, এটার মানেটা তর্জমা করলে যা দাঁড়ায় প্র্যাকটিক্যালি তাই। আচ্ছা, আমি এই ভারতের প্রসঙ্গে নিশ্চয়ই আসবো সুমন, কিন্তু প্রথমে আপনি একটা কথা বললেন, এই আপনাদের খুব সুন্দর একটা আমি দেখলাম এই প্যাকেজ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে ইতিহাসটা 1971-এর যে ইতিহাস সেইটা ভুলিয়ে দিতে চাইছে বর্তমান নিউনিস্ট সরকার। কিন্তু একটা এই সুন্দর 4টে লাইন বলতে চাই যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, আমার চোখ বান্ধিবি কেমনে, আমার মাফ করবেন, আমার মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। অর্থাৎ আপনি যাই করুন না কেন, ওখানকার যারা তামাম বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, আমরা যারা রয়েছে এপার বাংলার বাঙালি, আমরা সবাই শেখ মুজিবর, তিনি জাতির পিতা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন, এবং তার যে অবদান, তিনি নিজের প্রাণ দিয়ে জন্মের সঙ্গে ভারত যুক্ত, চরম আত্মাহুতি দিয়েছিলেন নিজের প্রাণ দিয়ে এই দেশের জন্য। তার যে বাড়ি, মানে আগের যে বাড়ি, সেখানে যিনি তার কর্মস্থল, তার নিজের পরিবারকে নিয়ে থাকতেন, সেখানে সেভাবে যাকে মারা হয়েছিল, সেইটাকে ভেঙে যে আদিম উল্লাস দেখছি, এটা কোনো মানুষের হতে পারে না। এই পৈশাচিক উল্লাস কোনো মানুষের হতে পারে না, হতে পারে যারা ওই বামিয়ান বুদ্ধ ভেঙেছিলেন তাদের। বিএসএফকে জমি দেওয়া নিয়ে একটা জটের জায়গা ছিল। আমরা 2-3 দিন আগের যে খবরটা দেখেছি সেটা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় এসেছে, এবং জমি জট যেটা ছিল সেই জমি জটটা কাটানো যায় কিনা সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা অলরেডি কথা এগোচ্ছে, এবং মানে পুরো জিনিসটা একটা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যে ওইখানে মৌলবাদী শক্তির যদি উত্থান হয়, তাহলে সেই মৌলবাদী শক্তির উত্থান ঘটলে যেটা আমাদের এখানে ঘটতে পারে সেটা হচ্ছে ঠিক পাল্টা আর একটা কোনো সাম্প্রদায়িক শক্তি তারা সাম্প্রদায়িক মেরুকরণের সুযোগ পেয়ে যাবে কিনা। সুতরাং এই যে এই জায়গাটায় রাজ্য সরকারকে অবশ্যই অতি সতর্ক থাকতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গের যে সোশ্যাল ফ্যাব্রিক, পশ্চিমবঙ্গের যে সমন্বয়ী যে রাজনীতি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেইটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেইটার জন্য এখন সবার আগে সেটা কিন্তু মানে এনশিওর করতে হবে, এবং রাজ্য সরকার সেটা এনশিওর করবার জন্য বারবার করে বলেছেন, বারবার করে সেই চেষ্টাও চালাচ্ছে। এই রাজ্যেই আমরা খাগড়াগড় দেখেছি, মুর্শিদাবাদের একের পর এক জঙ্গি ঘাঁটি, একদমই তাই। কিন্তু একই সঙ্গে তার পাশাপাশি আমি যদি এটাকে লার্জ স্কেলে বলি, তাহলে কিন্তু একদম শুরুতেই বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন যে তিনি একটা প্রস্তাব রেখেছিলেন যে এটা কূটনৈতিক স্তরে কেন্দ্রীয় সরকার এটা অন্য কোনো কিছু করুক কিনা, কারণ তাদের হাতে তো এই জিনিসটা করার একটা জায়গা। এবং সেক্ষেত্রে আমি একটু স্যারের সঙ্গে, রাজাগোপাল স্যারের সঙ্গে আমি সহমত হয়ে বলছি, ওরা যে একটার পর একটা প্রতীক ভাঙছে না, একটা করে শেখ মুজিবের মূর্তি ভাঙছে, মুরালগুলোকে ভাঙছে, 450 আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন এর মধ্যে, এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এত কিছুর পর এগুলো করতে হচ্ছে কেন? তার কারণ সম্ভবত জনসমর্থন নেই। তার কারণ ওরা জানে একটা হাসিনা যদি কোনো ভাষণ দেয় তাহলে এত বড় একটা রিয়াকশন করতে হবে, তার মানেটা হচ্ছে জনগণের সমর্থন নেই ওদের সঙ্গে। জনগণের সমর্থন থাকলে এই কাজগুলো করতে হতো না। তার মানে কোথাও একটা আওয়ামী লীগের এখনো পর্যন্ত জনভিত্তি আছে, মাস বেস আছে। সংঘর্ষ, ভাঙচুর, হিন্দুদের ওপর অত্যাচার, খুনোখুনি, হাসিনা সরকারের পতনের পর এগুলোই এখন বাংলাদেশের চেনা ছবি, যা থামা তো দূর, উল্টে পরিস্থিতি আরো খারাপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। কারোর আশঙ্কা বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে না তো। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। তাদের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের ফলে বৈষম্য বিরোধী বিক্ষোভ এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের হিন্দু আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের পতনের পর হিন্দুদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের হিংসাত্মক আন্দোলন হোক কিংবা হিন্দুদের উপর অত্যাচার, প্রত্যেকবারই নানা পদক্ষেপের আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। কিন্তু সে সবই যে আদতে লোক দেখানো তা স্পষ্ট হয়ে গেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও। সেখানে বলা হয়েছে বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর হামলার সঙ্গে জড়িত 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রতিশোধমূলক হিংসা ও বিভিন্ন গোষ্ঠীর উপর হামলার অপরাধীরা এখনো মুক্ত রয়েছে। ইউনূসের আমলে ছাত্র আন্দোলনের সময়ে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও হিংসার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। এমনকি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিও পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বাংলাদেশ যখন শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে ভারতে চলে আসেন, তারপর থেকে একটা উল্লাস এবং একটা পৈশাচিক আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছিল যে তারা একটা খুব বড় আন্দোলন করে ফেলেছে। তারপরে তাদের কাছে বাস্তবের সম্মুখীন হতে হয় যখন তাদের দেখে যে ইকোনমি ধসে যাচ্ছে এবং পয়সা কড়ি নেই
এবং তখন তারা যখন লোন চাইতে শুরু করে তখন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে তারা তাদের থেকে দায়িত্বশীল মনোভাবের জন্য অ্যাকাউন্টেবিলিটি যেটা আমরা বলি সেটাও চাইতে শুরু করে। এটারই একটা পদক্ষেপ। এর আগে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এরও আমরা দেখেছি কিছু শর্ত সাপেক্ষের উপরে লোন দিয়েছে বাংলাদেশকে, এবং এখন বাংলাদেশকে ইউনাইটেড নেশন আরও শক্ত হাতে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং মাইনরিটিসদের রাইটসের ভায়োলেশনের ওপরে চেপে ধরছে। এটা আরও উত্তরোত্তর বাড়বে। এটার থেকে তারা ভাবতে পারে না যে আমরা একটা স্বাধীন দেশ বলে যা ইচ্ছে করবো আর কেউ কিছু বলবে না। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা। So that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? এবার সেই রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকেই উদ্বেগ প্রকাশ করা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশের শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ সমর্থক পুলিশকর্তা ও বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর সদস্যদের উপর হিংসাত্মক অপরাধে দ্রুত এবং স্বাধীনভাবে তদন্ত করতে হবে এবং চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ইউনাইটেড নেশনসের উপরে ইন্ডিয়া অনেক প্রপোজালস দিয়েছে, যেখানে ডিসকাশনস হয়েছে, UN ডিসিশনস নিয়েছে, যেখানে রাশিয়া আর আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করেছে ওই প্রপোজালের জন্য। তো ইন্ডিয়ার মতন একটা শক্তিশালী দেশ 10-15টা ছোট দেশকে স্পন্সর করা ফর অ্যান্টি বাংলাদেশ রেজলিউশন কোনো নতুন জিনিস নয়। হয়তো ওটাই হয়েছে যার জন্য ইউনাইটেড নেশনসের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আর এসেছে। শেখ হাসিনার আমলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ইউনূস আমলে যা চরমে পৌঁছেছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও হাসিনা সরকারের সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তাদের তথ্যানুসন্ধান দল। তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে সমান্তরালভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার ঘাম, রক্ত এবং জীবন মিশে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রক, এই মুহূর্তে আপনারা যদি তার ওয়েবসাইটে যান সেখানে বলা হচ্ছে যে 69 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন, 60 জন জেসিও এবং 3 জন এনসিও। 1290 জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। আমি বলছি যে ভারতীয় সেনা না থাকলে মাত্র 13 দিনে এই যুদ্ধ জয় করতে পারত না বাংলাদেশ। সেইখান থেকে একেবারে পরিকল্পনা করে যেটাকে বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়দা, এক হচ্ছে যে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, জিনিসপত্র অগ্নিমূল্য, চাকরি ছাঁটাই হচ্ছে, কর্মসংস্থান শূন্য, ভোট কবে হবে অনিশ্চিত, ক্রমশ রাজনৈতিক গোলমালটা পেকে উঠছে। এইখানে ভারত বিদ্বেষের দিকে ঠেলে দিয়ে কোথাও কি এই সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা? হ্যাঁ সোমবাবু, সব দেশের রাজনীতিতেই এই একই ধরনের ঘটনা ঘটে এবং প্রথমে যেটা একদম পরিষ্কার বলে নেওয়া যাক যে বাংলাদেশে যে মৌলবাদী বিষয়টা চলছে আর কি, সেই জায়গা কিন্তু একেবারেই মেনে নেওয়ার নয়। এবং অন্নদাশঙ্কর রায়ের কথা আপনি বললেন, বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে তিনি একদম শিশুর মতো কেঁদেছিলেন, লিখেছিলেন এই দেশ আমার প্রিয় দেশ, এই দেশের মানুষ আমাদের প্রিয় মানুষ আর কি, আমাদের দেশের সঙ্গে নারীর টান, আত্মীয়তার দৌড়। ফলে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা পছন্দ করছি না। তাদের কাছে আমাদের কি বার্তা দেওয়ার যে আমাদের রাজ্যের কথা ভাবুন, এখানেও এক মুখ্যমন্ত্রী গিয়ে অন্য মুখ্যমন্ত্রী এসছেন, দেশের কথা ভাবুন, বাজপেয়ী গিয়ে মনমোহন সিং এসছেন, নরেন্দ্র মোদী এসছেন, আমাদের এই সব ঘটনা ঘটেনি। আর এই যে ইউনূস সাহেব এখন এত বড় বড় কথা বলছেন, উনি নাকি কিছুই দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ শেখ হাসিনা তাও পালিয়ে যেতে পেরেছিলেন। যা চলছে বাংলাদেশে এরপর উনি আবার পালানোর সুযোগ পান কিনা সেটাও দেখতে হবে আর কি। কিন্তু যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে এর থেকে আমরা আমাদের দেশে আর আমাদের রাজ্যে
কি শিক্ষা নেবো আর কি, যে প্রশ্নটা, যে মূল্যবৃদ্ধি, মানুষের খেতে না পাওয়া, শিক্ষা, এগুলো না থাকা, সেগুলোকে এগুলো দিয়ে ভুলিয়ে দেয়া। আপনি যদি বুলডোজার বাদের কথা বলেন, যেটা বলছিলেন, আপনি দেখবেন ধানমন্ডির বাড়ি হোক কিংবা উত্তরপ্রদেশের রাস্তা কিংবা পশ্চিমবঙ্গের অভাবী হকারের এক টুকরো দোকান, সব জায়গায় কিন্তু বুলডোজার বাদ চলে, অপারেশন সানশাইন চলে, সূর্য ওঠে না। ইসলামিক মৌলবাদীরা যেভাবে বাংলাদেশের কর্তৃত্ব নিয়েছে তাতে কিন্তু ইসলামিক মৌলবাদীদের অক্ষ যেটা তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশের ইসলামিক মৌলবাদীদের নিয়ে, সেটা কিন্তু কেবলমাত্র বাংলাদেশকে অস্থির করে রাখবে তা না, দক্ষিণ এশিয়ার স্থায়িত্বের প্রশ্নে, শান্তির প্রশ্নে রীতিমতন চিন্তার বিষয়। এবং আমরা চাই না চাই, আমরা দায়িত্বশীল হই না হই, এই নৈরাজ্যবাদীদের দ্বারা কিন্তু আক্রান্ত হতেই পারে, আগুনের আঁচ এখানে আসবেই। এবং আলটিমেটলি এমন হতেই পারে আমাদের সীমিত যুদ্ধে যেতে হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি লিমিটেড ওয়ার। লিমিটেড ওয়ারে আমাদের যেতে হতে পারে, আমি আপনাকে বলছি, আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, পরিষ্কার। এবং এই বাংলাদেশের এই আজকের যে ইসলামিক মৌলবাদ, সেটা কিন্তু রাজনৈতিক মৌলবাদের হাত ধরে এসছে। এবং পরিষ্কার, শেখ হাসিনার শাসনকালে শেষ দুটো নির্বাচন বিশেষ করে কার্যত বলা যায় যে ভোট আগের দিন রাতেই ভোট 35% পড়ে যেত, এবং মানে বিরোধীকে সামান্যতম পরিষদ দেয়নি, মিটিং মিছিল করতে দিত না। ফলে আজকের ইসলামিক মৌলবাদীদের যে উত্থান, সেটা কিন্তু রাজনৈতিক মৌলবাদের হাত ধরে এসছে। এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই, আমাদের রাজ্যের জন্য শিক্ষণীয়। আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এই রাজ্যে লেফটদের 34 বছর শাসন করেছে, লেফটদের বিরুদ্ধে একটা কিন্তু মৌলবাদী অবস্থান, অর্থাৎ মানে বলা যায় যে আমরাই থাকবো, বিরোধী পরিষদ দেব না, এটা প্রায় 50টা ব্লকে ছিল। এবং রাজ্যের একটা অবস্থান ছিল যে মানে বহুত্ববাদকে অস্বীকার করতো লেফট, এবং হেজিমনি, একটা ডমিনেশন হেজিমনি, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্থান হলো। আজকে কিন্তু আপনি দেখুন, সিপিআইএম দল গত 15 বছর লড়াই করে 5% নেমে এসছে, মানুষের সমর্থন পাচ্ছে না। এবং একইভাবে আমি বলছি, তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু একেবারে শেখ হাসিনার মতন না হলেও কাছাকাছিভাবে ভোট লুটের অভিযোগ আসছে। ভোট লুটের অভিযোগ আসছে, বিরোধীদের শূন্য করে পঞ্চায়েত জয় করা, পুরসভা জয় করা, এবং যে কোনো মিটিং মিছিল করতে গেলে বিরোধীদেরকে পারমিশন না দেওয়া, এবং বিরোধীদেরকে বলা যায় যে কোণঠাসা করে রাখা, পরিসর না দেওয়া, এবং প্রত্যেক ক্ষেত্রে হাইকোর্টের থেকে আদেশ নিয়ে এসে মিটিং মিছিল করতে হচ্ছে। আমি কিন্তু বলবো, ইতিহাস থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও শিক্ষা নিতে হবে। বুলডোজার খালি যোগী আদিত্যনাথকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু এখানে আমরা বলছি যে শুভময়দা খুব চমৎকার বললেন, উনি বললেন যে হিন্দু ধর্ম উদার, অবশ্যই উদার, হিন্দু ধর্ম উদার বলেই আমরা দেখেছি কলকাতার রাস্তায় গোমাংস ভক্ষণ করা হয়েছে, কিন্তু কদাচিৎ আমরা দেখিনি মোহাম্মদ সেলিমকে তিনি বলতে তিনি তো ধর্মনিরপেক্ষ, শুকরের মাংস ভক্ষণ করতে, বা সেই কোনো মেলা হলে আমিও যাব, আমি বারে বারে বলে রেখেছি, আমাকে আমন্ত্রণ কেন করছেন না আমি জানি না। বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে এখানে বারবার বলা হচ্ছে বুলডোজার, বারবার বলা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ। নিশ্চয়ই যে কোনো বিষয়ে উগ্রতা কখনোই গ্রহণীয় নয়, কিন্তু আমরা দেখছি এইখানে এই দেশে যখন কোনো দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের যে রিসোর্সেস আছে তার সর্বপ্রথম অধিকার হচ্ছে এই দেশের সংখ্যালঘু মুসলমানদের, সেইটা হয়ে যায় ধর্মীয় উদারতা। আর যখন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী বলছেন আমি রেখা আর রহিমার মধ্যে বিভেদ না করে প্রত্যেকেই ওই মুদ্রা লোন থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি দেওয়াবো, সেইটা হয়ে যায় উগ্র সাম্প্রদায়িক। আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, ইতিহাস থেকে আপনি শিক্ষা নাও নিতে পারেন। যেমন অর্ণব আমাকে বিরোধিতা করলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য শুনে বলতে পারেন যে না, আমি তোমাকে কাঁচকলা দেখাই, আমি শিক্ষা নিব না। আমি বলছি ইতিহাস কিন্তু নির্মম। সেদিন যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙেছিল, সেদিন কিন্তু গর্বের সাথে কিন্তু মানে হাসিনা বলছিলেন, আজকে কিন্তু ইতিহাস তাকে কিন্তু শিক্ষা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা না নিতে চাইলে নিবেন না। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে দেখুন, আধিপত্যবাদ কিন্তু মৌলবাদের দিকে ঠেলে দেয়, এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ফলে আমরা বাংলাদেশ থেকে কি শিক্ষা নেবো? একটা হচ্ছে বাংলাদেশ বলছে টলছে কিছু, আমাদের দেশে হাসিনা আছেন কি নেই, কথা বলতে পারবেন কি পারবেন না, আমাদের দেশে বসে কে কথা বলবেন কি না বলবেন, অত বাংলাদেশের আমার মনে হয় ভাবার এখন সময় নেই তাদের নিজেদের যে অবস্থা। ফলে আমার মনে হয় বাংলাদেশ নিয়ে আলোচনা করছি না আজকে, আমরা আলোচনা করছি ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নিয়ে। কেন? আমরা চাইছি রাজনৈতিক আধিপত্যবাদ যেন এমন জায়গায় না যায় যেখান থেকে ধর্মীয় মৌলবাদ আমাদের বাংলাদেশের অবস্থা না হয়। সোজা কথা।
হিন্দুদের খুন, মারধর, রাহাজানি, বাড়িতে আগুন, মন্দির ভাঙা। এসব তো গত 6 মাস ধরে বাংলাদেশে চলছেই। আর এবার বেছে বেছে হিন্দু মনীষীদের নামও বাংলাদেশের বুক থেকে চিরতরে শেষ করে ফেলতে চাইছে মৌলবাদীরা, যার নিকৃষ্টতম উদাহরণ দেখা গেল খুলনা বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে জারি এক নির্দেশিকায় 19টি ভবনের নাম পরিবর্তনের তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেখানেই বেছে বেছে হিন্দু মনীষীদের নামাঙ্কিত একাধিক ভবনের নাম বদলে দেওয়া হয়েছে। তার মধ্যে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নাম বদলে করা হয়েছে একাডেমিক ভবন 1। আচার্য জগদীশচন্দ্র বসুর নামে এতদিন যে ভবনটি পরিচিত ছিল সেটি পরিবর্তন করে হয়েছে একাডেমিক ভবন 2। দখলদার সরকার দ্বারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধে যে সকল সাহিত্যিক, কবি, লেখক, খ্যাতিমান মানুষরা, বিদুষী মানুষরা যারা ভূমিকা রেখেছে, বাঙালি জাতি গঠনে, উন্নয়নে যারা অবদান রেখেছে, সেই সকল বিখ্যাত মানুষদেরকে, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন, এরা পারলে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর যে মিউজিয়াম, সেটাও কিন্তু এই ইউনুস সরকারের সমর্থক জঙ্গিবাদী গোষ্ঠী, উচ্ছৃঙ্খল যে গোষ্ঠী, সেই গোষ্ঠী কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যত স্থাপনা আছে, এমনকি জাতির পিতার যত মোরাল, এমনকি তার নামে যত স্থাপনা ছিল এবং ভাস্কর্য ছিল, এগুলোকে গুড়িয়ে দিয়েছে। তেমনি মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ দত্ত থেকে আরম্ভ করে বাংলাদেশের অনেক খ্যাতিমান অসাম্প্রদায়িক মানুষ আছে, বিভিন্ন ধর্মের অনুসারী হয়েও তারা কিন্তু বাংলাদেশের বাঙালি জাতিকে বিভিন্নভাবে তারা গর্বিত করেছে, সম্মানিত করেছে। সেই সকল শ্রদ্ধেয় সম্মানিত মানুষদের স্মৃতিচিহ্নগুলো তারা এক বুলডোজার চালিয়ে মুছে দিচ্ছে। জীবনানন্দ দাশ স্বপ্ন দেখতেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কিন্তু শঙ্খচিল, শালিক বা কাকের বেশে না এসে কবি যদি মানুষের বেশেই তার জন্মভিটেতে আজ হাজির হতেন, তাহলে অপমানিত বোধ করতেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ে যে একাডেমি ভবনটি তার নামে নামাঙ্কিত ছিল তা বদলে করে দেওয়া হলো একাডেমিক ভবন 3। এই খুলনারই বাসিন্দা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে যে কেন্দ্রীয় গবেষণাগার ছিল সেটি এখন থেকে শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার নামে পরিচিত হবে। এই 4 মনীষীদের মধ্যে 3 জনেরই জন্মভিটে বাংলাদেশে, যাদের নিয়ে গর্ব করার কথা, যারা গোটা বিশ্বে নিজেদের ছাপ ফেলে গিয়েছেন। ইউনুসের বাংলাদেশে স্রেফ হিন্দু বলে দেশের একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্মৃতিই মুছে ফেলা হলো। যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু আরো তীব্রতার সঙ্গে, আরো হিংস্রতার সঙ্গে। পূর্ব পাকিস্তান পর্বে খানিকটা ছিল যে হিন্দু বিরোধ, ভারত বিরোধ, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যাপার আর কি, ভাষাটাকেও বদলে দেওয়ার চেষ্টা। এখানে তো মুক্তিযুদ্ধের বিরোধের সঙ্গে ভারত বিরোধ, হিন্দু বিরোধ, এবং সেই সঙ্গে হিন্দু বাঙালির যা কিছু অর্জন, অর্থাৎ পাকিস্তান পর্বে যেখানে একটা লড়াই ছিল যে প্রগতিশীল বাঙালি, তারা মুসলমান নিশ্চয়ই বাঙালি, তারা যেমন লড়াই করেছেন যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি বলে গণ্য করেছেন, হিন্দু মুসলমানের মিলিত সংস্কৃতি, মিলিত জ্ঞান, মিলিত অর্জন, সমস্ত কিছু, সেটা বিজ্ঞানের দিকে হোক, সাহিত্যের দিকে হোক, সঙ্গীতের দিকে হোক, সব কিছুতে, সেটা তো এরা পুরোপুরি অস্বীকার করার দিকে এগোচ্ছে। শুধু সত্যেন্দ্রনাথ, জগদীশচন্দ্র, জীবনানন্দ কিংবা প্রফুল্লচন্দ্রই নন, 3 জন হিন্দু শহীদ বুদ্ধিজীবীর নামাঙ্কিত ভবন থেকেও তাদের নাম মুছে দেওয়া হয়েছে। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা আবাসিক ভবনের নাম বদলে করা হয়েছে প্রফেসরস কোয়ার্টার। সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবন হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসরস কোয়ার্টার। গোবিন্দচন্দ্র দেব আবাসিক ভবনের নাম বদল করে রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস কোয়ার্টার। এদের ভারত বিদ্বেষটা তুঙ্গে চলছে, বাট আদারওয়াইজ এই যদি আপনি উগ্র মৌলবাদীদের দেখেন,
তারা অন্য কোনো ধর্মের কোনো কিছুকেই সহ্য করতে পারে না, আবার নিজের ধর্মেরও অনেক কিছু তারা সহ্য করতে পারে না। একমাত্র যে তাদের একটা সেট এজেন্ডা আছে, যে ওয়াহিবিজম যেটাকে বলে, যে খিলাফত থাকবে পৃথিবীতে এবং সেই খিলাফত শাসনে, শরিয়া শাসনে পুরো পৃথিবী আসবে। তারা তাদের এজেন্ডা সারা পৃথিবী জুড়ে চেষ্টা করছে চালিয়ে যেতে। খালি বাংলাদেশে না, এই জামাত যেটা পাকিস্তানে আছে, আরও বিশ্বের অনেকগুলো দেশে আছে। এইবার এদের এজেন্ডাতে নাম বদলানো তো খুব ছোট ব্যাপার। এরা তো নিজের দেশের যে জাতির পিতা তারও মূর্তি ভেঙে দিয়েছে, তাদের সমস্ত বাড়ি পুড়িয়ে দিয়েছে, মিউজিয়াম পুড়িয়ে দেয়। বামিয়ান বুদ্ধকে কারা পোড়ালো? বুদ্ধ তো তাদের কোনো ক্ষতি করেনি, আফগানিস্তানে পোড়ানো হলো। আমাদের যদি আগের হিস্ট্রিতে যান তো নালন্দা লাইব্রেরি কি করেছিল? নালন্দা লাইব্রেরিটা জ্বালিয়ে দিয়েছিল। এদের হচ্ছে জ্ঞানের আলোটাকে শেষ করে আমরা একটা অন্ধকারের জগতের দিকে নিয়ে যাব পৃথিবীকে। এই মুহূর্তে আফগানিস্তানে যদি দেখেন, মেয়েদের যাতে তারা যখন রান্না করছে কেউ দেখতে না পায়, জানলাগুলোকেও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, সিল করে দেওয়া হচ্ছে। এবং আস্তে 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 আমরা তালিবানি ফরম্যাট, এবং আসল কিন্তু সেই শরিয়া আইন, ওয়াহিবিজম। এবং সিরিয়াতে যদি দেখেন তো এইখানে একটা দেখবেন একটা চটজলদি বিচারের ব্যাপার আছে। বিচার ব্যবস্থা না, এই ধরো মারিয়ে দাও, পুড়িয়ে দাও, ওর বাড়িটা জ্বালিয়ে দাও। সে দোষ করেছে, আমি ধরো মেনেই নিলাম যে শেখ হাসিনার দোষ করেছে, তা বলে তার বাড়িটাকে যদি পোড়াতে হয় কোর্টের মাধ্যমে গিয়ে তো পোড়ানো যায় বা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যায়। সেটা না করে চটজলদি একটা মব তৈরি হচ্ছে, একটা মব ফান্ড মানে ক্রাউড তৈরি হচ্ছে এবং তারা এসে ভেঙে দিচ্ছে। এই ডিকটারটা চলছে বাংলাদেশে। ইতিহাস মুছে ফেলার তালিবানি প্রবণতার হাত থেকে একমাত্র রক্ষা পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত। এটা কি বলা যাবে যে ওরা মনীষীদের সম্মান করতে তো শেখেনি। যারা নিজের দেশের যে স্বাধীনতা এনে দিল, তাকে 4 বছরের মধ্যে তাকে তার পরিবারকে শেষ করে দিল প্রায় খালি এই 2.5 জন ছাড়া, আমাদের হাসিনা এবং তারপরে তার বোন যিনি আছেন আর একটি বোধহয় বাচ্চা কেউ। শুনুন, তাদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কী হচ্ছে মনে জানা যে ময়ূক, সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে আমরা যদি একটা ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজি না নেই, তাহলে কিন্তু পরবর্তীকালে উইল বি সাফারিং। কেননা শত্রু যত ছোটই হোক তাকে কিন্তু আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। আর এই যে নামগুলো, এতে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র কিংবা আচার্য জগদীশচন্দ্র কিংবা সত্যেন বসু এনাদের কোনো হলো না। ওরা নিজেরা যে কত ছোট মানসিকতার সেটাই দিল। এই যে এইগুলো যে করা হচ্ছে, এগুলো অ্যাট দি বিহেস্ট অফ ইউনুস অ্যান্ড অলসো যারা ওখানে ফান্ডামেন্টালিস্ট, যারা এতদিন মুখ তুলে কিছু করতে পারেনি, এখন তারা মানে ধ্বংসের পথে এসে, আর যেখানে যেখানে ইন্ডিয়ার টাচ রয়েছে সেখানে ওখানে, যেমন মুজিবের যত যেখানে যেখানে আছে তাদের পরিবার, তাদের যাই কেউ হোক না কেন, সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিমিলারলি আই থিঙ্ক দে হ্যাভ একের পর এক এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে যদি না একটা হাইয়েস্ট লেভেলে কোনো কিছু না করা হয়। ইতিমধ্যে ধানমন্ডিতে মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুঁড়িয়ে দিয়েছে মৌলবাদীরা। এবার তাদের নিশানায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ের মুজিব সমাধিও। তার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে সরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম। ভয়ঙ্কর ছবি। আপনি ভাবতে পারছেন যে দেশের প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি জ্বলছে আর সেনাবাহিনী দাঁড়িয়ে দেখছে, প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি জ্বলছে, সরকার দাঁড়িয়ে দেখছে। এত দশক আপনি এদেশের সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছেন। আমি বলছি একটা দেশ কোন পর্যায়ে তার অরাজকতা পৌঁছলে এই পরপর ছবিগুলো 24 ঘন্টায় দেখতে হয়? নিঃসন্দেহে এটা অত্যন্ত চিন্তার ব্যাপার। বিশেষ করে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, এবং আমি এটা কাশ্মীরের সাথে এটাকে ছোট্ট একটা তুলনা করছি। বেশ, কাশ্মীরে যে 89 থেকে এখনও পর্যন্ত যে মিলিটেন্সি চলছে, এখনও 70-72টা মিলিটেন্ট ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনী খুঁজছে তাদের, সেইখানে যে মিলিটেন্সি ছিল উপত্যকা এবং তার আশেপাশের এলাকা, আমাদের হিসাবে এটা 1.25 লোকসভা কেন্দ্র। আর আজকে যদি আমরা দেখি কাকদ্বীপ থেকে কোচবিহার প্রায় 10টা থেকে 12টা লোকসভা কেন্দ্র, এবং সেখানে যেই ক্যারেক্টারিস্টিক, সীমান্তের ওপারে যে সম্প্রদায়, পাশেও সেই সম্প্রদায়, এবং সেইখানে যে মিলিটেন্সিকে কন্ট্রোল করা, যদি আমাদের এটা ব্যাপকতা
আরও বাড়ে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত চিন্তার ব্যাপার। আমি অধীর রঞ্জন রায়চৌধুরীর মতো একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত পোড় খাওয়া রাজনৈতিক নেতা, বহরমপুরের এমপি, ওনার বক্তব্য আপনাদের টিভিতেই বোধহয় দেখেছি, যে আমি লিখে দিচ্ছি আর কিছুদিনের পরে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠের উপর ক্লেম করে বাংলাদেশ ক্লেম করবে, আপনারা লিখে রাখুন। এরকম একটা পরিস্থিতির দিকে কিন্তু আমরা এগোচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে এইটার থেকে রক্ষা পাওয়া যায় কী করে? ভারতের যে বাধ্যবাধকতা, অনেকে বলছে ভারত এখনই কেন কোনো অ্যাকশন নিচ্ছে না। ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা কিন্তু অ্যাজ ইউজুয়াল চলছে একদম। ভারতের তুলনায় টাকার মান আমি কালকেও দেখলাম 100 টাকায় 138 টাকা বাংলাদেশে, সবই যাচ্ছে। কিন্তু ভারতের জন্য যেটা কনসার্ন, যেটা পশ্চিমবঙ্গের তার থেকে বেশি কনসার্ন, যে ভারত যদি এই জিনিসটাকে দেখছে কখন প্রোঅ্যাক্টিভ হবে, সেইটা ভারত কখন সিদ্ধান্ত নেবে সেটা আমরা জানি না। কারণ এইখানে মোহাম্মদ ইউনুস আজকে বিবৃতি দিয়ে তিনি বলেছেন কোট আনকোট, শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় অথবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার দীর্ঘ একটা বিবৃতি তিনি আহ্বান জানিয়েছেন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি বলছি আহ্বানটা তো একটা অসহায়তার প্রকরণ। যদি আমি দেখি যে ব্যবস্থা হচ্ছে না, আটকাতে পাচ্ছি না, আমি আহ্বান জানাচ্ছি। আমি নোবেল শান্তি পুরস্কার পেয়েছি, আমার একটা ইমেজ আছে, আমি আহ্বান জানিয়ে আমার কাজ। দুদিন আগেরই সংবাদ যে ইউনিসকে এই ছাত্ররাই ঘিরে রেখেছিল ওর রাষ্ট্রপতি ভবনে। হ্যাঁ, তো ইউনিস এখন একটা ছোট জগন্নাথ হয়ে আছে। এখন আমি বলছি বিএনপি একটা ভালো সংকেত হচ্ছে, বিএনপি এটার কড়া সমালোচনা করেছে। বিএনপি পরিষ্কার লিখেছে যে যে বাংলাদেশের স্বাধীনতা স্রষ্টা জাতির জনক শেখ মুজিবুরের বাড়িটাকে ধ্বংস করা অত্যন্ত অন্যায়, এবং এইটা চলতে থাকলে গণতন্ত্র শেষ হয়ে যাবে। এটা বিএনপি অফিসিয়াল, ওদের যে হাফিজউদ্দিন যে সেন্ট্রাল কমিটির যে মেম্বার। হ্যাঁ, আবার অবৈধ ইউনিট সরকার বা কার্যকরী সরকার যাই বলুন, উনি কি বলেছে, ওনার সরকার থেকে অফিসিয়াল দুর্ভাগ্যজনক এবং অবাঞ্ছনীয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও ব্লেম করেছে হাসিনাকে যে ওনার উস্কানিমূলক বক্তৃতার জন্য এই ঘটনা। আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, এটা মানে কুমিরের কান্না নয় তো? আমি বুধবার রাত 8টা থেকে পরের দিন বৃহস্পতিবার সকাল 7টা অবধি ভাঙচুর চালাতে দিলাম, আমি বুলডোজার চালাতে দিলাম, তারপর আমি শান্তির বাণী করলাম, আমার ইমেজও বজায় থাকলো, আমার যা করার, যেখানে বার্তা দেওয়ার, জামাতকে খুশি করার, হোয়াট এভার দ্য রিজন ইজ, আমি সেই কাজটাও খেলে দিলাম। শুনুন না, কিছুদিন উনি দু নৌকায় পা দিতে পারেন ইউনিস, কিন্তু বেশি দিন চলবে না। মানে এই ধরনের রাজনীতি কিন্তু আমরা পাকিস্তানেও দেখেছি, আফগানিস্তানেও দেখেছি, শেষ পর্যন্ত তালিবানরা কিন্তু টেক ওভার করেছিল। ফলে যে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে জামাতের ছদ্মবেশে, আমি বলছি যে ইউনিস যদি দু নৌকো চলতে থাকেন, একটা সময় কিন্তু ওনাকে গ্রাস করবেই এবং উনি দেশ ছাড়া হবেন, মানে রাজত্ব ছাড়া হবেন। কিন্তু ইম্পর্টেন্ট হলো অ্যাট দ্য কস্ট অফ হোয়াট। মানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে যেভাবে একটা ভাষাভিত্তিক জাতীয়বাদ গড়ে উঠেছিল, তাকে ধর্মীয় মৌলবাদে পরিণত করলো এই শক্তি, তাতে ইউনিসের রোলটাও কিন্তু অস্বীকার করার মতন জায়গায় নেই। জীবদ্দশায় লালন সাইয়ের মুখে শোনা গিয়েছিল, কেউ মালা কেউ তসবিহ বলে, তাইতে কি জাত ভিন্ন বলে, আশা কিংবা যাবার কালে জাতের চিহ্ন রয় কারে। প্রয়াণের 133 বছর পরে মানবতাবাদের সেই প্রচারক মৌলবাদীদের কোপে পড়লেন। বাংলাদেশের মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ, দুই সংগঠনের বাধায় টাঙ্গাইলে মধুপুর উপজেলায় বন্ধ করে দিতে হলো লালন স্মরণ উৎসব। লালন একটা সংস্কৃতি, এবং সংস্কৃতিকে বাঁচাবার জন্য তিনি লালন হয়েছিলেন। এবং লালনের সবসময় এক কথা বলা হচ্ছে যে মনের মানুষকে তুমি খুঁজে বেড়াও, এবং মানুষকে যদি ধরতে পারো তাহলে অধরাকে তুমি ধরতে পারবে। সেইটাকে নষ্ট করার তালে বসে এরা যা খুশি করে যাচ্ছে। এরা ধর্ম মানে না, কর্ম মানে না, মানে যেটাকে সংস্কৃতি বলা হয়,
সেই সংস্কৃতিকে এরা ভালোবাসে না, এরা হচ্ছে মৌলবাদীরা। এর আগে বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা, দোকানপাট ভাঙচুর, মন্দিরে আক্রমণ, লুটপাট, সম্পত্তি দখল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে নৈরাজ্যের এমন গুচ্ছ গুচ্ছ ছবি দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। এবার টাঙ্গাইলে দুই মৌলবাদী সংগঠনের রোষে পড়লেন সর্বধর্ম সমন্বয়ের পতাকাবাহী লালন ফকির। বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, লালন ফকিরের ১৩৪তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টা থেকে মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণ উৎসব হওয়ার কথা ছিল। আয়োজক সংস্থা মধুপুর লালন সংঘের দাবি, লালনের গান মৌলবাদীদের মতাদর্শের পরিপন্থী। এই দাবি করে সেই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করে হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদ। যার নিন্দা করে তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে লেখেন, সরকার কি হেফাজতে ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? টাঙ্গাইলে লালন উৎসব বন্ধ করাই শুধু নয়, নাম বদলে দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে লালন ফকিরের নামাঙ্কিত হলেরও। লালন শাহী মিলায়তানের নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে টিএসসি ভবন। পরপর এই দুটো ঘটনা সামনে আসতেই প্রতিবাদের ঝড় উঠেছে এপার বাংলায়। তা এ তো হবেই, কারণ লালনের যে গানগুলো সেগুলো সুফি গান, সেখানে কিন্তু কোনো ধর্মের যে হিন্দু মুসলমান সেসব কিছু নেই। সুতরাং সেই সব জায়গায় যেটা ওরা করছে সেই জায়গাটা কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে ওরা নিজেদের ঐতিহ্যটাকে শেষ করছে। আজকে লালনের গানের সঙ্গে আমরা সবাই পরিচিত। পাকিস্তান পর্যন্ত যা করেনি যখন ইস্ট পাকিস্তান ছিল, সেই জিনিস এরা করছে। তার মানে এরা কত মানে কি বলবো যে কত অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি বেঙ্গলি। একটা জিনিস আমি ওদের বলে দিতে চাই যে পাকিস্তান তোমার কোনো সাহায্য করতে পারবে না। লালন ফকির কেন, এরা আস্তে আস্তে তো মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিল, এখন সিনেমা আর্টিস্টদের তুলে তুলে নিয়ে যাচ্ছে, পোশাক আশাকের ওপরে অনেক সক্রিয় হয়ে যাচ্ছে। এটা একটা অন্ধকার দিক যেটা এই পার্টিকুলার যেটা শরিয়া নিয়ম সেটাতে আসতে চায়। তো এটা একটা অনুন্নত আমার মতে চিন্তাধারা, যেখানে এরা বাংলাদেশের সমস্ত কিছু শ্বাসরোধ করে দিচ্ছে, শিল্প সংস্কৃতি সব কিছুকে শ্বাসরোধ করে দিচ্ছে। এই যে শরিয়া যেটা আপনাকে বললাম আমি, যে ওয়াহিজম, এখানে গান শোনাও যায় না, তো কাওয়ালি বলুন, গান বলুন করতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, হ্যাঁ, এবং আরো অনেক বিধিনিষেধ আছে মানুষের জীবনযাত্রায়, যেটা আজকালকার আধুনিক জীবনে যে কোনো ধর্মের অবাক লাগবে। 2010-এ সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি বানিয়েছিলেন পরিচালক গৌতম ঘোষ, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল লালন ফকিরের জীবনবোধ। বর্তমানে সেই বাংলাদেশেই লালন স্মরণ উৎসব বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন মনের মানুষের চিত্র পরিচালক। আমি যখন মনের মানুষ করি অসম্ভব সহযোগিতা পেয়েছি সর্বক্ষেত্রে। আমরা কুষ্টিয়াতে গিয়ে রিসার্চ করেছিলাম, আবুল হাসান চৌধুরী আমাদের করিম খান বলে একজন সাধকের কাছে নিয়ে গেছিলেন, তার কাছে আমি পরপর তিনি 30টা গান শুনিয়েছিলেন আমাকে। আমি আমার দুদেশেই শুটিং করেছি আমরা, এবং খুব আনন্দ করে একেবারে মনের আনন্দে ধন্য 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 রে বলতে বলতে চমৎকারভাবে কাজ হয়েছে আমাদের, কোনো অসুবিধা হয়নি। এবং সেখানে সত্যি আমরা বুঝতে পেরেছিলাম যে সমন্বয়টা খুব জরুরি আমাদের প্রত্যেকের জীবনে। না না, এটা তো খুবই অনভিপ্রেত, মানে ঠিক কাম্য নয়, এবং কেন করেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় যে লালন বাঙালির মধ্যে আছে, চিরকালই ছিলেন এবং থাকবেন। এবং লালন, অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে রামমোহন ভদ্র সমাজে যেটা করেছেন, লালন কিন্তু গ্রাম বাংলায় সেই কাণ্ড করে দেখিয়েছিলেন। যতই মৌলবাদী করুক, যাই করুক, লালন সাঁইজিকে, এই যে তত্ত্বকে, আমাদের বাউল ফকির সাঁইজি বা সাধকদের যে সাধনা আটকাবার ভাঙবার ক্ষমতা আমার মনে হয় পৃথিবীর কারণেই। হয়তো সাময়িক তারা তাদের গায়ের জোরে কিছু করছে, ভবিষ্যৎ ওদেরকে কিন্তু বুঝে নেবে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে এই সংস্কৃতিকে ধ্বংস করা। আমরা যখন বাংলাদেশে, আমি অনেকবার গেছি, আমি প্রথমে গেছি 73 সালে, আমি তখন খুব ছোট, বাবা, আমরা লালনের মাজারে অনুষ্ঠান করেছি। তখন ওখানে যে সাইজিরা আছেন, এখন ফকির সাইজিরা যারা আছেন, তারা মানে বাবাকে যে কি সম্মান দেয়, মানে বাবাকে একটা রূপোর চাবি দিয়েছিল এত বড়, দিয়ে বলেছিল যে লালন হচ্ছে তালা আর আপনি হচ্ছেন তার চাবি। মানবতাবাদ ও জীবন দর্শনের প্রচারে যে লালন সাঁই তার জীবন উজাড় করে দিয়েছিলেন, যে লালন ফকির তার সহজিয়া ভাষায় শিখিয়েছিলেন ধর্মের ঊর্ধ্বে মানুষ, মোহাম্মদ ইউনূসের আমলে তার ভক্তদেরই কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এ কোন বাংলাদেশ?
বাংলাদেশে যখন ভয়ঙ্কর পরিস্থিতি, তখন এ রাজ্যের বজবজ থেকে ভাইরাল হয়েছে এই ছবি। একবার, দুবার, তিনবার পরপর বোমাবাজি। ভাইরাল ভিডিওয় দুষ্কৃতীদের গুলি চালাতেও দেখা গেল। দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড দক্ষিণ 24 পরগনার বজবজে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 8 জনকে। বজবজে এই নির্মীয়মান গোডাউনের জন্য ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে? পুলিশ সূত্রে খবর, এ নিয়ে বুধবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ভাইরাল ভিডিওয় দেখা যায় লাঠি, আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এক যুবককে গুলি ছুঁড়তেও দেখা যায় ভিডিওয়। পাল্টা গুলির শব্দ ধেয়ে আসে ওপার থেকেও। ছোড়া হয় একের পর এক বোমা। 43 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সূত্রের খবর, এফআইআর এ নাম রয়েছে উত্তর রায়পুর পঞ্চায়েতের 3 জন তৃণমূল সদস্য ও এক তৃণমূল সদস্যের স্বামীর। বজবজে যে ঘটনা ঘটেছে, অন্যান্য জায়গাতে পর পর একই ঘটনা ঘটছে। সে ভাঙড় বলুন, নদিয়া বলুন, মুর্শিদাবাদ বলুন, সর্বত্র। তার কারণ পুরোপুরি তৃণমূল কংগ্রেস পার্টি দুভাগে বিভক্ত হয়ে গেছে। যারই এলাকা দখলের লড়াই, কাটমানির লড়াই, নিজেদের ক্ষমতা দখলের লড়াই, এই সমস্তকে কেন্দ্র করে কোথাও ভাড়াটে গুন্ডা কাজে লাগানো হচ্ছে, কোথাও বোমাস্ত্র কাজে লাগানো হচ্ছে, কোথাও নিজেরা নেমে পড়ছে ময়দানে, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি শুনলাম, এবার এটা তো রাজনৈতিক মুখপাত্রের কাজ হতে পারে না, ফলে কোনো বিষয়টা আমি নিশ্চয়ই দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে খবর নেব, তারাও স্থানীয় জায়গা থেকে খবর নেবেন কেন হলো, কি হলো, এটা এলাকা ব্যক্তি জড়িত না ক্লাব জড়িত না এলাকার, সব ব্যাপারই তো রাজনীতি থাকে না। কখনো রাস্তায় থেঁতলে খুন করা হচ্ছে তৃণমূল কর্মীকে, কখনো তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আবার কখনো প্রকাশ্যে বোমা বন্দুক হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে নিশানা করেছে সিপিএমও। কে কার চাইতে বেশি ক্ষমতাবান হবে, ক্ষমতার সঙ্গে সঙ্গে দখলদারি কার বেশি হবে, বেআইনি সম্পদ কার বেশি হবে। ওই বজবজটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ওখানে কেউ বিরুদ্ধে ভোট দিতে পারে না, পঞ্চায়েতে কেউ দাঁড়াতে পারে না, সমিতিতে কেউ দাঁড়াতে পারে না, ভোট বলে কোনো বস্তু নেই। এবং ডায়মন্ড হারবার 8 লক্ষ ভোটে জেতা। ডায়মন্ড হারবার মডেল, দুপক্ষ তৃণমূল, গুলি বন্দুক বোমার লড়াই। বজবজের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, বিস্ফোরক আইন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত 8 জনকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই সমস্ত যে এই শাসক দলের মধ্যে যে এই ক্রিমিনালাইজেশন, এই যে যারা যারা এই সমস্ত সিন্ডিকেটের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত থাকে, এটা কিন্তু শাসক দলের প্রত্যক্ষ মদত এবং প্রত্যক্ষ পার্টিসিপেশন ছাড়া সম্ভব নয়। যে সেলিমি বলো বা জাহাঙ্গীরি বলো, যারা সর্বময়, যারা রাউডিগুলোকে কন্ট্রোল করে, যারা রাউডিদের পেট্রোনাইজ করে ওখানে অন বিহাফ অফ দ্য রুলিং পার্টি, তো তাদের যে ফ্র্যাকশন গ্রুপ 1টা বা 2টো বা 3টে যেগুলো হয়েছে, তাদের মধ্যে যে এই টাকা নিয়ে, দুর্নীতির অর্থ নিয়ে, তোলাবাজির অর্থ নিয়ে, সিন্ডিকেটের অর্থ নিয়ে এই যে রিফট, এটা কি আমাদের ডিআইবি জানে না? তো লোকাল, তো একদম সব তো স্থানীয়, তো জানার তো কথা। সবচেয়েতে বড় কথা, এই যে ইললিগাল ফায়ার আর্মস, এত প্লেন্টি অফ বম্বস, এক্সপ্লোসিভ, এটা আসছে কোথা থেকে, কোথায় স্টোর হচ্ছে? তাহলে চিন্তা করো, কোনো সাধারণ নাগরিক কোন সাহসে মাথা তুলে ওখানে কথা বলবে? বজবজে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার নিয়ে রাজনৈতিক তরজার আবহেই কোচবিহারে ফের সামনে চলে এলো তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। তৃণমূল বনাম তৃণমূল, শাসকের সঙ্গেই শাসকের লড়াই, আর সেই লড়াইয়ে ভাঙাগড়া অব্যাহত কোচবিহার তৃণমূলে। তৃণমূল কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবে অপসারিত হলেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন।
ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। 2022-এর পুরভোটে তুফানগঞ্জ পুরসভার 12টি ওয়ার্ডই দখল করে তৃণমূল। সম্প্রতি পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা আনেন 10 জন তৃণমূল কাউন্সিলর। তাদের অভিযোগ, কারো কথা না শুনে নিজের মতো কাজ করছেন চেয়ারপারসন। বৃহস্পতিবার ডাকা হয় তলবি সভা। 10-1 ভোটে পরাজিত হন চেয়ারপারসন। 10 জন তৃণমূল কাউন্সিলর ভোট দেন চেয়ারপারসনের বিরুদ্ধে। ভাইস চেয়ারপারসন তনু সেন ভোট দেন চেয়ারপারসনের পক্ষে। কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না। কেন সরতে হলো, কেমন করে বলবো? দলের চাপ? না না, কোনো চাপ ছিল না কোনো দলেরই। সকলের সামনে যে অনাস্থা আনা হয়েছিল সেই পক্ষে 10 জন ওনার অনাস্থার পক্ষে সমর্থন জানায়, আর একজন অনাস্থার বিপক্ষে সমর্থন জানায়। তৃণমূল কাউন্সিলরদের ভোটে তৃণমূলেরই চেয়ারপারসনের পদ চলে যাওয়ার ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এটা সম্পূর্ণ ওদের খাওয়াখাওয়ি নাটক। কেউ ভাগ পাচ্ছিল, কেউ ভাগ পাচ্ছিল না, কিন্তু তুফানগঞ্জবাসী যেটা চায়, পৌর পরিষেবাটা সঠিকভাবে চায়, পৌর উন্নয়নটা চায়, যেটা মনে করি অবিলম্বে এদের সবারই পদত্যাগ করা উচিত। তাহলে কি বোর্ড কি ভেঙে গেল? বোর্ড কি ভেঙে গেল? যা বলার ওরা বলবে। বোর্ড কি ভেঙে গেল? যা বলার ওরা বলবে। কোচবিহারে তৃণমূলের কোন্দল নতুন ঘটনা নয়। এর আগে দলীয় কর্মী সভা থেকে প্রাক্তন মন্ত্রী এবং রাজ্য তৃণমূলের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে আক্রমণ করেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি পরিমল বর্মনের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন তৃণমূলের কৃষক সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া। ছবির ওপরে ক্যাপশন দেওয়া হয়, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই ছবি নিয়ে দিনহাটার কর্মী সভায় দলীয় নেতা তীব্র সমালোচনা করেন দিনহাটার বিধায়ক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মেখলিগঞ্জে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে মহকুমা শাসকের দ্বারস্থ হন দলের বাকি কাউন্সিলররা। এবার দলীয় কাউন্সিলরদের অনাস্থায় অপসারিত হলেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন।